হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে থেকে শুরু হচ্ছে WBDA টেস্ট পেপারের সলিউশন, অর্থাৎ একটা ম্যারাথন সিরিজ আমি স্টার্ট করেছি। তো তোমরা নিশ্চয়ই আমার শর্টস ভিডিওটা দেখেছো, সেখানে আমি বলেছিলাম যে WBTA টেস্ট পেপার আর WBHA টেস্ট পেপারটা বেরিয়েছে আপাতত, আর এবিটিএ আর দু একদিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো এবিটিএ যখন বেরোবে তখন এবিটিএ এর ম্যারাথন সিরিজও স্টার্ট হবে। এখন আপাতত আমি WBTA টেস্ট পেপারে ম্যারাথন সিরিজ নিয়ে শুরু করছি। আজকে আমরা পেজ নাম্বার 105-এর 1 মার্কের এবং 2 মার্কের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এবার 1 মার্কের শুধুমাত্র MCQ আমরা আলোচনা করব, আর 2 মার্কের কোয়েশ্চেন্স অর্থাৎ যেটা কিনা 4 নম্বর দাগের কোয়েশ্চেন, সেই 4 নম্বর দাগের 12খানা কোয়েশ্চেন কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে চটজলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। এরপর আমরা এবিটিএ টেস্ট পেপার নিয়ে ম্যারাথন সিরিজ স্টার্ট করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে শুরু করা যাক। তো আমরা ফার্স্ট দেখো একটা জিনিস, এখানে আমি যে 105 নাম্বার পেজ, এটা হচ্ছে 105 নম্বর পেজের কোয়েশ্চেন্স। তো এখানে বলছে WBTA ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন্স, মানে কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন, যত ডিস্ট্রিক্ট কোশ্চেন আছে দেখবে তোমাদের কাছে যাদের কাছে WBTA টেস্ট পেপার রয়েছে তারা দেখবে যে মাধ্যমিকের যে সালের কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে তারপরে শুরু হয়েছে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের কোয়েশ্চেন। তো সেই ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট আসছে হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন। তো কলকাতা ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে, এখানে কিছু তোমার MCQ দিয়েছে, তো সেই MCQ নিয়ে আমরা আলোচনা করব। পরপর সবকটা MCQই আছে, ভেবো না যে এখানে 3টে কোয়েশ্চেন আছে বলে 3টে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে, যে কোনো আসলের 5 বছরের সরল সুদ, আসলের বলছে 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত। খুবই ইজি, যে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি ভালো করে শিখে নাও। দেখো প্রথম কথা হচ্ছে 1/4 অংশ, তাই তো 1/4 অংশ, এটাই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। 1/4 অংশ মানে এই যে ইন্টারেস্টটা আছে না, এই ইন্টারেস্টটা হচ্ছে আসল যে টাকাটা হবে তার 1/4। ঠিক আছে, তার মানে তো আমি একটা জিনিস বুঝে গেছি, আসল কত। আসলটা হচ্ছে তোমার P টাকা। ভালো কথা। আচ্ছা, সুদের হারটা তো আমাকে বের করতে বলেছে, অর্থাৎ R% বের করতে বলেছে। তাহলে ফর্মুলাটা আমাদের বের করতে, আচ্ছা আরেকটা জিনিস যেটা বলে দিয়েছে, টি ইজ ইকুয়াল টু কত, 5 বছর। ওকে, একদম সুন্দর করে ব্যাপারটাকে বুঝে নাও, 5 বছর বলে দেওয়া আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, I ইজ ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে এরপর আমরা একটা কাজ করব, এখানে জাস্ট বসিয়ে দেবো ভ্যালুগুলোকে। জাস্ট এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দিলে এখানে P ইন্টু R ইন্টু T মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা এরপর কি হচ্ছে, এরপর জাস্ট কিচ্ছু না, ব্রেক করে দাও। 5 দিয়ে 100কে ব্রেক করে দিলে তুমি 20 পাচ্ছ। এবার এই পাশে P এর সাথে P কেটে গেল। তারপরে কি হচ্ছে, R ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি 20/4 মানে হচ্ছে 5, অর্থাৎ 5% কিন্তু এর আনসার হয়ে যাবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, সেকেন্ড কোয়েশ্চেন যেটা বলেছে খুবই ইজি একটা প্রশ্ন। তো বলছে যে এই x² মাইনাস 7x মাইনাস কে প্লাস 35 ইকুয়াল টু 0, এর একটি বীজ বলে দিয়েছে 11। তাহলে কে এর ভ্যালু কত, কিচ্ছু না, এক্স এর জায়গায় জাস্ট -11 বসিয়ে দাও। তোমরা তো এখন সবই জানো, আলাদা করে বলার কিছু নেই, এখানে কিচ্ছু করার দরকার নেই, এখানে -11 বসিয়ে দাও এক্স এর জায়গায়। তাহলে স্কোয়ার করে দিলে 7 ইন্টু -11 আর মাইনাস হচ্ছে কে প্লাস 35, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, এবারে 121 হয়ে যাবে, এটা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 77। আচ্ছা, মাইনাস কে
-35 আমি ব্র্যাকেটের বাইরে বের করে আনলাম। এবার এইখানটায় আর করা যাবে না, এখানে আমার ইন্টারফেসটা চলে আসছে। তো আমরা একটা কাজ করব, এখানটায় করে ফেলি, ঠিক আছে? এখানে তো এবারে এগুলোকে ক্যালকুলেট করব। 121 + 77, সেখান থেকে 35 মাইনাস করে দেবো। তাহলে 121 থেকে যদি 77 প্লাস করতে হয় তাহলে এটা কি পাচ্ছি 8, আর এদিকে হচ্ছে 12 7 19, 198 মাইনাস কে মাইনাস 35, ঠিক আছে? নেক্সট মাইনাস কে, এটা প্লাস 198 থেকে 35 বাদ দাও, তাহলে কত হচ্ছে? এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে তোমার 16, তাই তো? 163 ইজ ইকুয়াল টু 0। ওকে, 163 ইজ ইকুয়াল 0। ওকে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, মাইনাস কে ইকুয়ালস টু -163 হয়ে যাচ্ছে। আচ্ছা, ওরা অপশান তো দিয়েছে -163, এখানে কে এর ভ্যালু বের করতে বলেছে, 163 বেরোচ্ছে আমার। আমার কি কোথাও ভুল হলো? একটু দেখে নিই, আমরা চেক করে নিই। -11 আছে না, -11 এটা প্লাস, আচ্ছা 77, তাহলে 7 8, এদিকে হচ্ছে 12 7, 12 7 কত হচ্ছে 19। ওকে, 198 মাইনাস কে -35 হবে তো, হ্যাঁ এক্স্যাক্টলি -35 হবে, এটা ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস কে, আচ্ছা 198 -35 কত হচ্ছে, হ্যাঁ যা হচ্ছে সেটা প্লাসে, ও পাশে গেলে মাইনাস, মাইনাস মাইনাসে কেটে গেল 163, এটা প্লাস 163 হওয়া উচিত, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, হয়তো আমারও ভুল হতে পারে, ঠিক আছে, নো প্রবলেম। তো আপাতত এই জায়গাটা দেখো, লক্ষ্য করো। 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরত্বে কোনো জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? 24 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার না 12 সেন্টিমিটার? খুব ইজিলি ব্যাপারটাকে বোঝো। 3 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে? খুব ইজিলি ব্যাপারটাকে বোঝো কনসেপচুয়ালি। প্রথম কথা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরত্বে কোনো জ্যায়ের দৈর্ঘ্য কত? ঠিক আছে, ব্যাসার্ধ। এবারে এইটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার। আচ্ছা, 9 সেন্টিমিটার দূরত্বে কোনো জ্যা। প্রথম কথা হচ্ছে এইখানে একটা জ্যা আছে, ঠিক আছে, এখানে একটা জ্যা আছে। এই জ্যায়ের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, ব্যাসার্ধ কত দিয়েছে? 15 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়েছে, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়েছে, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কত? 9, 9 15, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে আমাকে সেটা যদি জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তাহলে আগে এইটুকু দৈর্ঘ্য বের করতে হবে, তবে গিয়ে আমি বের করতে পারবো। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা, এখানে তাহলে কত হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এটা করলে কি পাচ্ছি আগে সেটা দেখি। সেটা করলে কি পাওয়া যাচ্ছে? তাহলে √225 মাইনাস 81, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 4, আর এদিকে হচ্ছে তোমার 16 নাকি 8 14, ঠিক আছে, তাহলে এটা 12 হয়ে যাচ্ছে, 12 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে 12 এইটুকু। আর টোটালটা কত হচ্ছে? টোটালটা অর্থাৎ টোটাল যে জ্যায়ের দৈর্ঘ্যটা সেটা কত হবে? 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? 4 দাগের কোয়েশ্চেন, সেটা হচ্ছে যদি tan x = 2 হয় তাহলে sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x এর ভ্যালু কত হবে? সেটা হচ্ছে তোমার ধরো tan x = কি বলছে? tan x = বলে দিয়েছে 2, তাহলে sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x এর ভ্যালু কত হবে? খুব ইজি একটা ব্যাপার, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়েও করতে পারি জিনিসটাকে। আমরা খুব ভালো করে জানি যে মানে tan থিটা বা tan x মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে tan x = 2 বলে দিয়েছে, মানে 2/1 হিসেবে লিখতে পারি। তার মানে ওপরেরটা নিশ্চয়ই লম্ব আর নিচেরটা নিশ্চয়ই ভূমি, খুব ইজিলি জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1,
তাহলে এইটা কত হবে? এটা যদি এক্স হয়, এইটা কত হবে? অতিভুজটা কত হবে? আগে অতিভুজটা বের করো। এ বি সি, ঠিক আছে? আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি ব্যাপারটাকে। তাহলে ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে এসি ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত? এসি ইজ ইকুয়াল টু তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পেলাম হচ্ছে 4 প্লাস 1 5 √5। তাহলে √5 সেন্টিমিটার। সেন্টিমিটার মিটার মানে ইউনিট একটা দিলেই হলো মোটামুটি, আমি কিছু দিতে চাই না, একটা নর্মাল ইউনিট বলে লিখে দিই তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? একক, ব্যাস। তাহলে এসি আমরা পেয়ে গেলাম। এবার এখন কিন্তু আমাদের পক্ষে এটা নির্ণয় করা খুবই ইজি যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স কী হবে, খুব ইজি। আচ্ছা, সাইন এক্স মানে কি? সাইন মানে কি জানি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে 2 বাই অতিভুজ কোনটা? √5 পেয়ে গেছি, তার স্কোয়ার করে দাও, মাইনাস কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ 1 বাই √5 তার স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাচ্ছি? এটা 4 আর এটা হচ্ছে 5, 4 বাই 5 মাইনাস 1 বাই 5। এটাকে সলভ করলে কি পাবো আমরা? 3 বাই 5 পেয়ে যাবো। তাহলে 3 বাই 5 হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। 3 বাই 5। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? 1 7 1 7 4 3 4 1 7 4 3 4 5 এর গড় হচ্ছে এম। ভালো কথা, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে এটা। তাহলে 1 7 4 3 4 5 এর গড় হচ্ছে 5, মানে হচ্ছে 1 প্লাস 7 1 প্লাস 7 প্লাস 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, ঠিক আছে? কতগুলো নাম্বার পেলাম আমরা? এখান থেকে 6টা নাম্বার পেয়ে গেলাম, সেটা ইজ ইকুয়াল টু এম। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? এম ইকুয়ালস টু 7 আর 1 8, 8 4 12, 12 3 15, 15 4 হচ্ছে 19, 19 5 হচ্ছে 24। তাহলে 24 বাই 6 মানে এখান থেকে হলো হচ্ছে 24 বাই 6 মানে 4 6 24। এম ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে 3 প্লাস 2 প্লাস 4 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই 6, সেটা ইজ ইকুয়াল টু বলছে নাকি পি। ওকে, আচ্ছা, ও সরি, এবং পি এর গড় বলে দিয়েছে -1, তার মানে সঙ্গে আবার একটা পিও রয়েছে। ওকে, এই জায়গাটা মুছি, আর একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে প্লাস পি। তাহলে এখানে তো তোমার 7 হয়ে যাবে, 7টা হয়ে যাবে সংখ্যা, সেটা ইজ ইকুয়াল টু বলছে m -1। ঠিক আছে, খুব ইজিলি বের করতে পারি এখান থেকে। তাহলে 3 2 5 5 4 9 9 2 11 11 3 11 3 14 14 3 হচ্ছে 17 17 প্লাস পি ডিভাইডেড বাই 7। এটা ইজ ইকুয়াল m-1, m এর ভ্যালু পেয়ে গেছি 4, 4 মাইনাস 1 3 হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা 17 প্লাস পি, এটা ইজ ইকুয়াল টু 3 7 21 হয়ে গেল। তাহলে সেখান থেকে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 21 মাইনাস 7 কত হবে? 4 হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে, তাই না? পি এর ভ্যালু কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। ওকে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 2 গুণ, ভূমির ব্যাসার্ধ 2 গুণ করা হলে উহার নতুন আয়তন এবং পূর্বের আয়তনের অনুপাত কি হবে? খুবই ইজি। আমি এটা অন্য কোনো কালারে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোনো লম্ববৃত্তাকার শঙ্কু আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা, মানে ধরো ভূমির ব্যাসার্ধ আগে কত ছিল? ভূমির ব্যাসার্ধ হচ্ছে আগে কত ছিল? r1 ছিল, পরে কি হয়ে গেল? 2 গুণ করা হলো, 2 গুণ মানে 2r1 হয়ে গেল এখন। তাহলে হলে উহার নতুন আয়তন এবং পূর্বের আয়তনের অনুপাত কি হবে? নতুন আয়তন কত হবে? দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো আমরা তাই তো জানি 2r1 স্কোয়ার ইন্টু এইচ। আর এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? 1/3 পাই এই r1 স্কোয়ার এইচ, তাই তো? এটাই তো ফর্মুলা আমরা জানতাম। শঙ্কুর কথা বলেছে, এই যে শঙ্কুর কথা বলেছে, চোঙের কথা বললে নিশ্চয়ই 1/3 এর ব্যাপারটা আসতো না। তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে, তাহলে এখান থেকে আমরা 4r1 স্কোয়ার ইন্টু এইচ পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমি 4টাকে যদি আগে নিয়ে নিই,
3 পাই × r1² × h, তাই তো? তুমি একটা জিনিস দেখো, আগের যে আয়তন আর পরের যে আয়তন, এর মধ্যে পার্থক্যটা কোথায় জানো? এই 4-এর পার্থক্য আছে। কিরকম? মানে যদি আমি নতুন যে আয়তনটা হচ্ছে সেটাকে যদি আমি V2 ধরি, আর আগের আয়তনটাকে যদি V1 ধরি, তাহলে পরের আয়তনটা হচ্ছে 4, আগের আয়তনটা হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তাহলে 4:1 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। নেক্সট, নেক্সট বলতে এবারে হচ্ছে 4-এর দাগের কোয়েশ্চেন্স গুলো স্টার্ট করব। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? একটি জমির মূল্য প্রতি বছর 12% করে বৃদ্ধি পাচ্ছে। যদি জমিটির বর্তমান মূল্য 3,75,000 টাকা হয়, তবে 2 বছরে জমিটির মূল্য কত বৃদ্ধি পাবে? জমিটির মূল্য কত বৃদ্ধি পাবে? তাহলে আগে দেখে নিই জমিটির মূল্য কত হবে সেটা। তার মানে হচ্ছে এরকম ভাবে জিনিসটাকে দেখতে পারো। এটাকেই আমি হচ্ছে আসল হিসাবে ধরে নিই, আপাতত আসল টাকা হিসেবে ধরে নিই। ঠিক আছে, সময় কত? সময় হচ্ছে 2 বছর। সময় হচ্ছে 2 বছর। আর আর হিসাবে আমি 12% ইউজ করব। তাহলে সুতরাং গাণিতিক ব্যাখ্যা কি বলছে? গাণিতিক ব্যাখ্যা কি বলছে? সেটা হচ্ছে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস, যেহেতু বৃদ্ধি পাবে, r/100 তার হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটাই তো আমরা জানি বেসিক্যালি, এই ফর্মুলাটাই আমরা বেসিক্যালি জানি। তো এখানে এ বলতে কি বোঝাচ্ছে আমি একটু এক্সপ্রেস করে নিই সেটা। 2 বছর পরে, 2 বছর পরে জমির মূল্য, জমির মূল্য, ঠিক আছে? সেটা আমি আগের থেকে এখানে লিখে দিলাম, এত সব লেখার প্রয়োজন নেই। আচ্ছা, p ইজ ইকুয়াল টু কত? 375,000 ইন্টু 1 প্লাস আর মানে কত? 12/100 তার হোল টু দি পাওয়ার n মানে কত? 2। ঠিক আছে, খুব সুন্দরভাবে অঙ্কটাকে সলভ করতে পারি আমরা। কাটাকুটি করো, 3 4 12, 4 25 100, তাই না? তাহলে এখান থেকে 375,000 ইন্টু, এখান থেকে সলভ করলে 28/25, 28/25 স্কোয়ার, স্কোয়ার আছে মানে 28/25 ফের আমি ইউজ করবো এখানে। ঠিক আছে, খুব ইজিলি বের করা যেতে পারে। কেটে দাও, 25 দিয়ে ডাইরেক্ট কাটো এটাকে। 25, 25 একে 25, তাহলে 25 একে 25, 125, 5 25 125, 25 25 6 25 150, 600 হচ্ছে। তাহলে 28 গুণ 28 কত হচ্ছে? 28 গুণ 28 ইন্টু 6, তাই তো? যেটা হবে সেটাই আনসার। তাহলে আমরা একটু সাইডে করে নিই জিনিসটা। 28 গুণ 28 কত হবে? 8 8 64, 2 দুগুণে 4, আর দুগুণে 16 দুগুণে 32, 4 8 7। তাহলে এবারে হচ্ছে তোমার তার সঙ্গে 6 গুণ করে দাও। 6 গুণ করে দিলে কি হবে? 6 4 6 24, 4 হাতে 2, 4 48, 48 50, 50 হাতে 5, 6 6 7 42, 42 5, 42 5 47, 47। তাহলে 470400 এত টাকা হয়ে যাচ্ছে, তাই তো? কত বৃদ্ধি পেলো তাহলে? বৃদ্ধিটা কত পেলো? তাহলে সুতরাং মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি কতটা হবে? সেটা হচ্ছে পরে হলো কত? 470400 মাইনাস 375,000, 336,336। ওকে, তাহলে এত টাকা, তাই তো? এত টাকা। ওকে, এরপর কত হচ্ছে? সলভ করি আমরা জিনিসটাকে। 400, আর এদিকে হচ্ছে তোমার 5 হাতে 1, 1 7 1 8, এটা 9 হচ্ছে। ওকে, হয়ে গেল এত টাকা। ক্লিয়ার? বোঝা গেল? 95,400।
95,400 এটা পাবো আমরা। এবার 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে একটি ব্যবসায় এ 20,000 টাকা 3 মাসের জন্য আর বি 24,000 টাকা 4 মাসের জন্য খাটালো। ভালো কথা, ওই ব্যবসায় যা লাভ হবে, লাভ কি অনুপাতে হবে, যাতে এ বি এর মধ্যে ওই অনুপাতে ভাগ হয়ে যাবে। খুবই ইজি। দেখো তাহলে এ কত টাকা মূলধন দিয়েছে, 20,000 টাকা, আর বি কত টাকা মূলধন দিয়েছে, 24,000 টাকা। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত, তো সোজা, একদমই সোজা। মূলধনের অনুপাত, আগে মূলধন অনুপাতটা বের করো, কত হচ্ছে দেখো। দেখো এ হচ্ছে 20,000 টাকা দিয়েছিল, কত মাসের জন্য, 3 মাসের জন্য, ইস্টু বি কত টাকা দিয়েছিল, 24,000 টাকা, কত মাসের জন্য, 4 মাসের জন্য। ঠিক আছে, তাহলে এদের মধ্যে অনুপাত বের করে দাও। 3 দুগুণে 6 আসলো 60। ঠিক আছে, আর 3টে শূন্য 3টে শূন্য গেল, 4 24 96। তাহলে এটা হচ্ছে 24, 12, 5 বারং 60, 12, 8 বারং 96, তাহলে 5:8। তাহলে সুতরাং লাভের অনুপাত কি হবে, লাভের অনুপাতটাও ঠিক তাই থাকবে, একদম ইজি, 5:8। এই 5:8 অনুপাতেই কিন্তু এ এবং বি এর মধ্যে টাকাটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা, কোনো প্রশ্ন নেই আশা করি। তাহলে 3 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে, বলছে x² মাইনাস 22x প্লাস 105 এটা ইকুয়ালস টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা কি হবে? এটা খুবই সোজা, কিছুই নেই। প্রথমে তোমরা একটা কাজ করো, এই সমীকরণকে, আচ্ছা এই সমীকরণটিকে কি করতে হবে, আমি করিয়েছি অবশ্যই এরকম ধরনের প্রশ্ন। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, কি পাবো দেখো, তুলনা করে আমরা কি পাবো, a ইকুয়ালস টু পাবো হচ্ছে 1, b ইকুয়ালস টু কি পাবো, আচ্ছা সেটাও করতে লাগে না জানো তো, আরেকটা ফর্মুলা জানা আছে তোমাদের, ওই কি বলে, দাঁড়াও, আচ্ছা তাহলে আলফা কমা বিটা এই সমীকরণের দুটি বীজ হলে, সমীকরণের দুটি বীজ হলে একদম সোজা একটা ব্যাপার রয়েছে জানো তো, যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে, এই যে এক্স এর সাথে যে রয়েছে সে 22, আর আলফা ইন্টু বিটা কে হবে 105, তাই তো? তাহলে এখন কথা হচ্ছে, সুতরাং আলফা মাইনাস বিটা আমাকে বের করতে বলেছে, তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার বের করি, যেটা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা ইন্টু বিটা, এটাও ডাইরেক্ট করা যেতে পারে। তাহলে সেখান থেকে আমরা আলফা প্লাস বিটা মানে কি পেয়েছি আমরা 22, তাহলে 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105, তাহলে সেখান থেকে 22 স্কোয়ার মানে কি হচ্ছে 484, তাই তো? 484 মাইনাস 420, 420 যদি হয় 64 হয়ে যাচ্ছে না এটা? তাহলে সুতরাং 64 যদি হয়, তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি হতে পারে, প্লাস মাইনাস 8, অর্থাৎ প্লাস 8ও হতে পারে মাইনাস 8ও হতে পারে, নো ডাউট। ঠিক আছে, প্লাস মাইনাস 8। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে যে a ইস টু বি ইজ ইকুয়াল টু সি ইস টু ডি হলে প্রমাণ করো এই এক্সপ্রেশন এটা ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে বলেছে, খুবই ইজি একটা ব্যাপার। তাহলে চলো প্রথমে কি বলছে, a ইস টু বি
এটা কত নম্বরের কোয়েশ্চেন্স? 4 নম্বরের কোয়েশ্চেন্স মেবি, 4 নম্বরের কোয়েশ্চেন্স, 4 নম্বরের কোয়েশ্চেন্স। ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। দেখো আমি একটু তাড়াতাড়ি কেন করছি ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ভিডিওটা না হলে বিশাল লং হয়ে যাবে। তাহলে এ বাই বি ইকুয়ালস টু, তোমাদেরও দেখতে অসুবিধা হবে, প্রবলেম হবে, তো সেক্ষেত্রে আমি চাই না সেটা হোক, যে কারণে ভিডিওটা যাতে শর্টের মধ্যে হতে পারে সেই জন্যই চেষ্টা করছি তাড়াতাড়ি করার। এইটা আর সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, এ তো তোমরা অলরেডি করেছো, সি ইজ ইকুয়াল টু ডি কে, আর এ ইজ ইকুয়াল টু বি কে, দুটোই পেয়েছো, ভালো কথা। ওকে, এ পেয়ে গেছি, সি পেয়ে গেছি, এ পেয়ে গেছি, সি পেয়ে গেছি। দেখো মানে বি আর ডি কে আমি চেঞ্জ করার চেষ্টা করব না। তাহলে এখানে কি বলে দিয়েছে এখন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখন এ স্কোয়ার মানে এটা হচ্ছে এল এইচ এস, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমি আগে টুকি জিনিসটাকে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার বাই ডি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি প্লাস সি ডি, এ বি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। এবার এইটা ইকুয়ালস টু আমাকে কিন্তু 1 প্রুফ করতে হবে। তাহলে কি করা উচিত, এ মানে কত, এ মানে হচ্ছে বি কে, এ মানে হচ্ছে বি কে, তার স্কোয়ার করে দাও, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, প্লাস সি মানে কোনটা দিয়েছে, সি মানে ডি কে দিয়েছে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার এখানে যেরকম বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিয়েছে, এদের তো আর ভ্যালু পাইনি, সুতরাং এদেরকে এরকমই রেখে দেবো। আর এখানে কার কার ভ্যালু দিয়ে দিয়েছে ভালো করে বুঝবে, এর ভ্যালু দিয়েছে বি কে ইন্টু বি দেওয়া আছে, প্লাস এখানে সি এর ভ্যালু দিয়েছে ডি কে, আর এখানে ডি দিয়েছে। ক্লিয়ার? তার জন্য কি করব, আচ্ছা এখানটা লক্ষ্য করো, এটা বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার হলো, আর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পেয়ে গেলাম, আর এখানে হচ্ছে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে হলো, তার স্কোয়ার। এবার তুমি লক্ষ্য করো, এখান থেকে আমি কি বের করছি, কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর এখানেও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ছিল, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, ডিভাইডেড বাই এখান থেকে আমরা কে যদি কমন নিই, কে কমন নিলে আমার যেহেতু এটা বাইরে স্কোয়ার আছে তাই এটা কে স্কোয়ার হিসেবে বেরিয়ে আসবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পুরো ব্যাপারটা কিন্তু মিলে গেল কিন্তু, তাই না, পুরো ব্যাপারটাই মিলে গেল। তো সেক্ষেত্রে কিন্তু পুরোটাই কেটে যাবে, পুরোটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, এটাই আর এইচ এস, আর এইচ এস প্রুফড। ঠিক আছে, আর এইচ এস প্রুফড। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট 5 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে, 5 নম্বরের কোয়েশ্চেন্সটা যেটা বলেছে, দেখো 5 দাগের কোয়েশ্চেন্সটা বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোন বিএডি ইজ ইকুয়াল টু একটা কোণ দিয়ে দিয়েছে, কোন এবিসি ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে, আর কোন বিসিডি ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে, আর এডিসি মানে প্রত্যেকটা কোণের ভ্যালু দিয়ে দিয়েছে। এবার এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে এখান থেকে, খুবই ইজি। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি বিপরীতে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা করলে 180 ডিগ্রি পাবো, আবার এই কোণটা করলেও আমরা 180 ডিগ্রি পাবো। তো চলো আমরা দেখে নিই ব্যাপারটাকে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম 5 দাগে, যে অ্যাঙ্গেল বিএডি, বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি পেতে পারি। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও দেখতে পেলাম, যে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি, এটা ইজ ইকুয়াল টু কিন্তু 180 ডিগ্রি পেতে পারি। ঠিক আছে, তাহলে এবারে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, কাজ হয়ে যাবে। অ্যাঙ্গেল বিএডি কত আছে, 2x প্লাস 4, 2x প্লাস 4, ডিগ্রিটা দিলাম না। বিসিডি কত দিয়েছে, 4y মাইনাস 4, তাহলে এটা হয়ে গেল 180 ডিগ্রি। ডিগ্রিটা আর দেওয়ার দরকার নেই, ডিগ্রিটা বাদ দাও, ডিগ্রিটা বাদ দিয়ে কাজ করো।
আবার এখানে কি দেখতে পাচ্ছি, এবিসি কোনটা, এবিসি এক্স প্লাস 10 প্লাস এডিসি, এডিসি কত 5y প্লাস 5, এটা ইজ ইকুয়াল টু 180। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি 2x প্লাস 4y, এটা হচ্ছে +4 -4 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 180 পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি না, 2 কমন নিলে x প্লাস 2y পাচ্ছি, আর সেই 2টা 180 থেকে ডিভিশন হয়ে গেলে তাহলে হয়ে গেল হচ্ছে 90। ওকে, আবার একই রকমভাবে x প্লাস 5y প্লাস 15 হয়ে যাচ্ছে, সেটা ইজ ইকুয়াল টু 180। সেখান থেকে আমরা x প্লাস 5y ইকুয়ালস টু কত পেলাম, 180 থেকে 15 বাদ দিলে কত 165 হয়ে যায় না? ঠিক আছে, 165, তাহলে এটা হয়ে গেল 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর। আমার এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তাহলে একটা কাজ করো, এলিমিনেশন প্রসেসে করে দাও অঙ্কটাকে, খুব ইজি ভাবে হয়ে যাবে। মাইনাস মাইনাস, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, কেটে দাও, কেটে দিলে এখানে কি পড়ে থাকে -3y ইকুয়াল টু, এখানেও মাইনাস করছি, -75 পড়ে থাকে না, -75, মাইনাস মাইনাস কেটে দাও, y ইকুয়ালস টু কত 3 25 75, তাহলে 25 হয়ে যাচ্ছে y এর ভ্যালু। এবার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিচ্ছি, এই ইকুয়েশনটাতে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে সেটা যদি করি আমরা পাবোটা কি, দেখো এক্স এর ভ্যালুটা কত পাবো, তাহলে এক্স প্লাস 25 ইন্টু 5, এটা 5 আছে সঙ্গে 165, সেখান থেকে এক্স প্লাস 125 ইন্টু 5 কত হচ্ছে 125 ইন্টু 5 হচ্ছে 125, 5 25 125। ঠিক আছে, তাহলে 125 ও পাশে গেলে 40 হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু 40 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 25। এটা ডিগ্রির মধ্যেই আমি ফেলবো, কারণ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি আর এক্স ইকুয়ালস টু 40 ডিগ্রি, কেন এটা অ্যাঙ্গেলের ভেতরেই পড়ছে সেই জন্য। আর বোধহয় তো অঙ্ক এখানে করা যাবে না, তাহলে পরের অঙ্কটা আমাকে পরের পেজে ট্রাই করতে হবে। ঠিক আছে, দেখি আমি যদি পাই তো, হ্যাঁ একটা ফাঁকা জায়গা রয়েছে, তাহলে 6 দাগের কোয়েশ্চেন্সটা আমি ওখানেই করব। 6 দাগের কোশ্চেন কি বলেছে একটু দেখে নিই আমরা। বলছে কোন রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 24 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, রম্বসটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি বলেছে, কোন রম্বস আছে, একটা রম্বস আছে, তাদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 24 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। আমি একটা কর্ণ আঁকি প্রথমে, কর্ণটা খুব সুন্দরভাবে আমি আঁকবো এখন, বিশাল বড় করে একটা কর্ণ আঁকবো আমি এখন, এই ঠিক আছে, এটা একটু এক্সট্রা বেরিয়ে গেল, এইটা কিছু না, এটা এক্সট্রা বেরিয়ে গেল, বাদ দাও। তাহলে একটুখানি নাম টাম দিয়ে দিই, ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, খুব সুন্দর ব্যাপার, বুঝবে ভালো করে। দুটো কর্ণ আঁকবো, দুটো কর্ণ কি কি, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে বিডি। ঠিক আছে, এবার দুটো কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, নিশ্চয়ই প্রশ্নে দেখে নিয়েছো, একটা কত, একটা হচ্ছে 24 সেন্টিমিটার আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার, দুটোই দিয়ে দিয়েছে, তার মানে একটা ছোট কর্ণ একটা বড় কর্ণ। তাহলে এইটা দিয়ে দিয়েছে নিশ্চয়ই 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে 24 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমার তো সব পুরোটা নিয়ে লাভ নেই, আমার তো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য বের করার সব থেকে ইজি টেকনিক হচ্ছে, তুমি খুব ভালো করে জানো যে দুটো কর্ণের মধ্যবর্তী কোণ রম্বসের ক্ষেত্রে অন্তত 90 ডিগ্রি করে হয়। ঠিক আছে, দুটো রম্বসের ডায়াগোনাল অর্থাৎ কর্ণদ্বয়ের মধ্যে যে কোণ তৈরি হয় সেটা 90 ডিগ্রি, এটা মাথার মধ্যে রেখে রেখে দাও। আচ্ছা, এখন যদি এসি, এটাকে ও দিলাম, ঠিক আছে। আচ্ছা, এসি বলে দিয়েছে কত, এসি 10 সেন্টিমিটার, আর বিডি ইজ ইকুয়াল টু কত দিয়েছে, সেটা হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, 24 সেন্টিমিটার দিয়েছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এসি ও বিডি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি হয়। এখন কথা হচ্ছে
এদের পুরোটাকে নিয়ে আমার কোনো কাজ নেই, আমার দরকার এইটুকু। আমি যদি এইটুকু নিয়ে কাজ করতে পারি, আমার এইটুকু দরকার আছে, এইটুকু দরকার আছে। আমি যদি এইটুকু নিয়ে কাজ করতে পারি, আমি বাহু দৈর্ঘ্য সহজে বের করে ফেলতে পারবো। তাহলে এখন সুতরাং ও এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? ও এ ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, আর ওডি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? ওডি ইজ ইকুয়াল টু হচ্ছে 24/2 অর্থাৎ হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার এখান থেকে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, ত্রিভুজ ত্রিভুজ এ ও ডি, আমি খুব বেশি কিছু লিখছি না, যতটুকু লিখছি আশা করি বুঝতে পারবে। ত্রিভুজ এ ও ডি হলো একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এডি হচ্ছে অতিভুজ তার, এডি হচ্ছে নিশ্চয়ই তার অতিভুজ, তাই তো? এখন এডি ইজ ইকুয়াল টু কি হবে? এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার অফ ও এ মানে কোনটা? 10, 10 তো হবে না, ও এ পেয়েছি 5, 5 স্কোয়ার প্লাস ও ডি পেয়েছি হচ্ছে 12। তাহলে এটাকে সলভ করলে 169 আসবে। তাহলে এখান থেকে 13 সেন্টিমিটার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ও আমাকে জিজ্ঞাসা করেছিল রম্বসের একটি বাহু দৈর্ঘ্য কত। রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য, প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হচ্ছে? 13 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরের কোয়েশ্চেন কি বলছে? বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু হচ্ছে বৃত্তকে স্পর্শ করে রয়েছে। তার মানে ওই যে একটা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনটা কি? এই হচ্ছে একটা বৃত্ত, কিছু মনে পড়ছে? এই এই আবার এই আমার ও যাই হোক, কনসিডারেবল। ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই তো? এখানে এ বি প্লাস সিডি যা হবে, দেখো কি কি দিয়েছে। এ বি দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, বিসি দিয়ে দিয়েছে 6.5 সেন্টিমিটার, সিডি দিয়ে দিয়েছে হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এডির ভ্যালু কত হবে? এডির ভ্যালু কত হবে? খুব ইজি, খুবই ইজি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, এখানে ফর্মুলাটা কি? এ বি প্লাস সিডি, এই দুটো যোগ করে যেটা আসবে, এই দুটো যোগ করে সেটাই আসবে। এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাইরেক্ট জানা আছে, তাই আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। এ বি প্লাস সিডি ইকুয়াল টু এডি প্লাস বিসি, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাইরেক্ট জানা। তো এ বি ইজ ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার, বিসি সিডি কত? 7। আচ্ছা, এডি কত আমি জানি না, এডিটাই বের করতে হবে। আর বিসি কত? 6.5। 6 7 13, 13 মাইনাস 6.5 ইজ ইকুয়াল টু এডি। তার মানে কোথাও না কোথাও এডি ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 6.5। তাহলে এত সেন্টিমিটার, ঠিক আছে? এটাও 6.5 সেন্টিমিটারই হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। ঠিকঠাক আছে? ওকে, নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স এবং ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ। খুব ভালো কথা। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়। কট এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? খুবই ইজি, খুবই ইজি, জাস্ট চেষ্টা করো এটা করার। সাইন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু equal to 1 minus sin square y. ওকে,
তারপরে সাইন স্কোয়ার এক্স আছে, এটা হয়ে যাবে কস স্কোয়ার ওয়াই, তাই তো? আচ্ছা, সাইন স্কোয়ার এক্স আছে, কস স্কোয়ার ওয়াই হয়ে যাবে, খুব ভালো কথা। এবার বোথ সাইড স্কোয়ারিং আছে, মানে সাইন এক্স ইকুয়ালস টু এখন কস ওয়াই লিখতে পারি আমি। তারপরে কি হচ্ছে, সাইন এক্স ইকুয়াল টু, এবার কস ওয়াইটাকে আমরা সাইন, এবার আমি একটা কাজ করতে পারি, এটা ওই পুরক্ষণের কনসেপ্টের রেসপেক্টে ভাঙতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে এক্স্যাক্ট কি বের করতে হলো, সেটা হচ্ছে কট এক্স প্লাস ওয়াই, সেটা ইজ ইকুয়াল টু কত হবে, কট 90 ডিগ্রির ভ্যালু। কট 90 কত, কট 90 ভ্যালু কত, 0 না, 0। তারপরের কোয়েশ্চেনটা কি বলছে, সমাধান করতে বলছে 9 দাগের কোয়েশ্চেন, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়েছে। একদম একই রকম ভাবে অঙ্কটাকে করার চেষ্টা করবে, না না একই রকম ভাবে কি, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 বলে দিয়েছে না, থিটার ভ্যালু বের করতে হবে, বুঝেছো? থিটার ভ্যালু বের করতে হবে, কি করে বের করবো, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিয়েছে। একটা কাজ করো, করা তো যায় অনেক রকম টেকনিকে, আমি তোমাদেরকে যেটা বলবো বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে এখান থেকে কি পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানেও আমরা 1 পেয়ে যাচ্ছি, 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। নেক্সট কেস, তুমি লক্ষ্য করো একটা জিনিস, এপাশের 1 এপাশের 1 কেটে গেল, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0 হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে কি হবে এখন, আচ্ছা ক্লাস 11-এ গিয়ে একটা ফর্মুলা শিখবি, 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে? আমি এটা দিয়েই দেখালাম, সাইন 2 থিটা, বুঝবে ভালো করে, সাইন 2 থিটা ইকুয়ালস টু, এবার এটা সাইনের রেসপেক্টে কিছু একটা নিয়ে আসো, সাইন 0 ডিগ্রির ভ্যালু, সাইন 0, তাহলে 2 থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু নিশ্চয়ই 0ই হচ্ছে, তাই তো? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখানে এই ক্লাস 11-এর যে কনসেপ্টটা সেটাকে লাগানোর চেষ্টা করো না, এই জায়গাটায় আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে দেখো 0 ডিগ্রি কোন কোন ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে 0 ডিগ্রিতেও হতে পারে, 180 ডিগ্রিতেও হতে পারে, তবে তোমাদের এত সব কনসেপ্ট নেই, বাদ দাও, তোমরা একটা কাজ করো, তোমরা ক্লাস 10-এর কনসেপ্টটাই কাজে লাগাও এখানে। প্রথম কথা হচ্ছে, দেখো আমি শিখিয়ে দিই, 2-এর কথা বাদ দাও, 2 তো আর 0 হচ্ছে না, সুতরাং হয় তোমার সাইন থিটা ইকুয়ালস টু 0 হবে, আর কস থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, তাই তো? এটা হচ্ছে, তাহলে সাইন থিটা যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু কি হওয়া উচিত, 0 ডিগ্রি হওয়া উচিত। আর যদি কস থিটা 0 হচ্ছে মানে থিটার ভ্যালু কত হওয়া উচিত, 90 ডিগ্রি হওয়া উচিত। তার মানে দেখো 0 ডিগ্রিও হতে পারে, 90 ডিগ্রিও হতে পারে, যে কোনো একটা হতে পারে, দুটো কেসই হওয়া সম্ভব, ঠিক আছে? তাহলে যাই হোক, তারপরের কোয়েশ্চেনটা কি বলছে, এখানে তো দুটো কোয়েশ্চেন হয়ে গেল। 10-এর কোয়েশ্চেনটা কি বলছে, 10-এর কোয়েশ্চেনটা বলছে দুটি নীলের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে অনুপাত বলে দিয়েছে 16:9 হলে তাদের আয়তন অনুপাত কি হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলছে, ঠিক আছে? দুটি নীলের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা কেমন না, এ দিয়ে ইন্ডিকেট করি, এ, তাহলে দুটো বলেছে, একটা A1 একটা A2, ঠিক আছে? সেটা কত, টেকনিক্যালি যদি দেখো, সেটা ফর্মুলেশন অনুযায়ী দেখতে গেলে, দেখো অর্ধগোলক বলেছে তো, অর্ধগোলক মানে কি, হাফ গোলক,
তার সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 3πr² আমরা জানি না, নিচেরটারও তো ক্ষেত্রফল দরকার আছে 3π × r², মানে এটা r1² হয়ে যাচ্ছে, আর এটা নিশ্চয়ই 3πr2² হয়ে যাচ্ছে নিশ্চয়ই, তাই তো? সেটাই হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে সেটাই ইকুয়াল টু কত দিয়েছে, 16/9 হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এখান থেকে কাটাকুটি করলে আমরা r1/r2 তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি 16/9, সেখান থেকে আমরা r1/r2 পেয়ে যাব হচ্ছে 4/3, ঠিক আছে, 4/3 পেয়ে যাব। এবার আমরা একটা কাজ করব, r1/r2 তার হোল কিউব করো, যখনই আয়তন কেস বলবে হোল কিউব বের করবে, তাহলেই হয়ে যাবে। 4/3 তার হোল কিউব কত পাচ্ছি আমরা, 4-এর কিউব মানে 64, আর 3-এর কিউব মানে হচ্ছে 27। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এখানে ব্যাসার্ধের কিউবের রেশিও যা হয়, মানে ব্যাসার্ধের কিউবের রেশিও যা হবে সেটাই আয়তনের রেশিও হবে ওদের, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তাহলে সুতরাং আয়তনের রেশিও কি হবে, আয়তনের রেশিও বা আয়তনের অনুপাত কি হবে, 64:27। ওকে, ব্যাস। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি, জায়গা দিয়েছে কিনা, হ্যাঁ জায়গা দিয়েছে। আচ্ছা, একটি ব্যাসার্ধ ও একটি ব্যাসার্ধ না, একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে, গোলক আছে, লম্ববৃত্তাকার চোঙ এর আয়তন বলে দিয়েছে v1 v2 v3। তাহলে হলে দেখাও v1/1 = v2/2 = v3/3। খুবই ইজি। দেখো একটাই লক্ষ্য করো, প্রত্যেকটা ব্যাসার্ধ এবং উচ্চতা সমান। কে কে বলে দিয়েছে, একটা চোঙ বলে দিয়েছে, নাকি শঙ্কু বলে দিয়েছে, গোলক বলে দিয়েছে, চোঙ বলে দিয়েছে। আগে শঙ্কুটা দেখতে ঠিক এরকম হয়, আগে শঙ্কু দেখাবো, তারপরে গোলক দেখাবো, তারপরে দেখাবো হচ্ছে এই চোঙ, ঠিক আছে, পুট করব। এর ব্যাসার্ধ কত, আর, খুব ভালো কথা, এরও ব্যাসার্ধ আর, খুব ভালো কথা, এরও ব্যাসার্ধ হচ্ছে আর, বোঝা গেল। এবার একটা গোলকের উচ্চতা কত, গোলকের উচ্চতা কত, এইটাকে দিয়ে বিবেচনা করা হবে। এইটা তার মানে এটা তো 2r আছে ওর, তার মানে সেই উচ্চতাটা নিশ্চয়ই এরও হবে 2r, সেই উচ্চতা এরও হবে, ঠিক আছে। তাহলে এর আয়তন কত হবে বলো, এর আয়তন কত, v1 = কত, 1/3 পাই ইন্টু r²h, পাই r²h মানে কি উচ্চতাটা 2r। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে, v2 = হচ্ছে 4/3 পাই ইন্টু r³, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি হবে, v3 = পাই ইন্টু r² ইন্টু h মানে 2r, ঠিক আছে। এখান থেকে কি পেলাম, 1/3 পাই ইন্টু এখানে r³ ইন্টু 2। আচ্ছা, এখানে হচ্ছে 4/3 পাই r³, আর এখানে হচ্ছে 2টা এখানেই রাখি, পাই r³। পার্থক্য তোমরা কিছুটা বুঝতে পারছো হয়তো। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, সুতরাং আমি যদি এই v1, দেখো একটা ইজি টেকনিক ফলো করো। টেকনিকটা কি, সেটা হচ্ছে আগে আরেকটুখানি সলভ করে নি, শুধু আমরা রাখবো হচ্ছে 2πr³, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে 3v1 = 2πr³, এখানে থেকে যাচ্ছে একই জিনিস v2, 3v2
ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে এখানেও 2 পাই আর কিউব থেকে যাচ্ছে। আর একই রকম এখানে তো অলরেডি 2 পাই আর কিউব রয়েছে, ঠিক আছে, সমস্যা কিছু নেই। তাহলে এখন কথা হচ্ছে এই 3v1 যা হবে 3v2/2 তাই হবে, এখানে v3টা তাই হবে। তাহলে এখানে প্রত্যেকটা সাইডে যদি 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাচ্ছ? 3 দিয়ে ভাগ করলে এখানে 3 3 কেটে গেল, এখানেও 3 3 কেটে গেল, এখানে পড়ে থাকলো। তার মানে হচ্ছে v1/1 ইকুয়াল টু v2/2 ইকুয়াল টু v3/3। ঠিক আছে? দেখো, চাইলে অনেক কিছু লিখে তবে বোঝানো যেত, কিন্তু কনসেপ্টটা বুঝে নাও, কারণ এত সব লেখার মতো পরিস্থিতি নেই। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? এই যে 10 নম্বরের কোয়েশ্চেন্স কমপ্লিট, 11 নম্বর কোয়েশ্চেনও কমপ্লিট। এবারে আসছে হচ্ছে তোমাদের 12 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন আজকে। তো সেটা কি? সেটা বলছে এটাকে সামেশন চিহ্ন বলা হয়। সামেশন চিহ্ন বলা হয়, সিগমা চিহ্নও বলা যেতে পারে, হ্যাঁ, যেটা খুশি, মানে টোটাল হিসাবে বোঝানো হয় এটা। xi-7, আচ্ছা, এখানে n আছে, এখানে i = 1 আছে, ঠিক আছে, সেটা = কত দিয়েছে? -40। আর অন্যদিকে সামেশন এই xi + 2, এখানেও কিন্তু n পর্যন্ত এক্সিস্ট করছে, i এর ভ্যালু 1 থেকে, সেটা = হচ্ছে 50। ঠিক আছে, খুব ইজি ব্যাপার। নেক্সট, এখানটাতে কি করা যেতে পারে? এটা নিশ্চয়ই, এটাকে যদি আমি ভাঙি, x1 + x2 + x3 প্লাস ... নিশ্চয়ই xn পর্যন্ত রয়েছে, n সংখ্যা পর্যন্ত, তার সঙ্গে 7ও কিন্তু n খানাই রয়েছে, তাহলে সেটাকে আমি 7n দিয়ে ইন্ডিকেট করতে পারি, সেটা = -40, এটা হচ্ছে 1। একই রকম ভাবে এখানেও তাই, x1 + x2 + x3 প্লাস ... প্লাস xn। তোমাদের এই অঙ্কটা দেখতে অনেক কঠিন লাগছে, কিন্তু এটা খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এবার আমি কি করব, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, কি পাবো? দেখো, এইটা মাইনাস যদি এটা করে দিই, তাহলে আমি মোটামুটি ভাবে যেটা দেখতে পাচ্ছি, এই যে পোর্শনটা কেটে যাবে, দুটোর ক্ষেত্রে সেম আছে। আর এখানে -7n আছে, আর এটা -2n হয়ে যাবে। এখন এখানে -40, এটা -50 হয়ে যাবে, তাহলে সেখান থেকে -9n ইকুয়ালস টু -90, সেখান থেকে n ইকুয়ালস টু হয়ে যাবে 10। ঠিক আছে, n ইকুয়ালস টু হয়ে যাবে 10। তো আমাদের আর কোনো অঙ্ক নেই, কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে আমরা এর পরের পেজ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মাধ্যমিকের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো চলো, টাটা।